মেঘকুঞ্জের ইলশিগুড়ি সিজন 2 লেখনীতে মিশকামন পর্ব নাম্বার 12, 13, 14, 15। আর সে চোখ বন্ধ করে মনোযোগ সহকারে শুনল। রায়ানের গানের গলা খুব সুন্দর। এটা অবশ্য রঙ্গনের থেকেই পাওয়া আরেকটা গুণ তার। গান শেষ হতেই আজ প্রথম প্রশংসা করে বলল, তোমার বাজে গলাটা দেখছি হুট করেই সুন্দর হয়ে গেছে। রায়ান টি শার্টের কলার ঝাঁকিয়ে ভাব নিয়ে বলল, আমার গলা বরাবরই সুন্দর, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা সূর্য আজ কোন দিকে দিয়ে উঠেছে। আর সে মিটমিট করে হাসল। রায়ান এমন কথা বলবে সে জানতো। মিনিট দুয়েক পরে প্রসঙ্গ পাল্টে বলল, চলো আজকে রাত জেগে পুরনো দিনের স্মৃতিচারণ করি। রায়ান উঠে দাঁড়ালো। আরশির দিকে হাত বাড়িয়ে ধরতে ইশারা করলো। আরশি হাত ধরতেই দুজনে পা মিলিয়ে বেলকনির দিকে হাঁটতে শুরু করলো। মৃদু স্বরে বলল, এই সুন্দর রাজনীতিতে বইয়ের সাথে স্মৃতিবিলাস কিন্তু মন্দ নয়। আমি তোকে বধ করব বলে তম, তাহলে তুই আমার কথাতে উঠবি আর বসবি। বধ করবি মানে? না না, বধ 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 মানে বশ করার কথা বলছিস? বধ। সকাল সকাল কি ফুপির হাতে মারটার খেয়ে মাথা কি গেছে দেরি তোর? না, মাল খায়নি। তুই একদম নড়বি না, আমি এখন বধ করব তোকে। আমাকে কেন বশ করবি? তুই যাতে সারা জীবন আমার কথা মতো চলিস সেই জন্য। রায়ান ভ্রুকুচকায় থতমত গলায় জবাব দেয়, শালা না, ওটা সারা হবে রে বলদ। কিন্তু তুই এই কথা কোথায় শুনেছিস তাই আগে বল। লাহেলা খালা বলেছে আমাকে। কি? কেন? আমি আজকে বাগানে গিয়ে দেখি লাহেলা খালা বদ বদ গোল বলছে। আমি গিয়ে বললাম, বদ কি? বলল, কই কিছু না তো। তুমি এখানে কেন ছোট মা? আগে তুমি বলো কেন এসেছ। নইলে কিন্তু। নইলে কি? নইলে আমি বাবাকে বলে দিব তুমি তালোয়ান চাচ্চুকে দেখে মিটমিট করে হাসো। কিছু সময় হাঁ করে তাকিয়ে থেকে আমাকে আদল করে তালপাল বলে দিল। যাকে পথ কলা হয় সে সব কথা শোনে। রায়ান বিরক্ত হলো, থতমত গলায় বলল, দেখ আরশি, সকাল সকাল মেজাজ গরম করিস না আমার। কানের নিচে একটা থাপ্পড় দিয়ে 4টা দাঁত ফেলে দিব। আরশি রেগে তাকিয়ে বলল, আল আমি কি তোকে ছেলে দিব? তুই আর তোর বাপ আমাকে কিচ্ছু করতে পারবি না। তোকে আমি বলেই রায়ানের হাতে কামড় বসিয়ে দিল। বেচারা রায়ান ব্যথায় আরশির মাথায় দুমদাম 4টে কিল বসিয়ে দিল। রঙ্গনার ইচ্ছে ছুটে এসে তাদের ছাড়িয়ে নিল। অতঃপর একে অপরের দিকে অসহায় চোখে তাকালো, যার অর্থ এদের বিয়ে দেওয়ার আশা বোধহয় আশায় রয়ে যাবে। দুজনেই সমান তালে খেপে গেছে, কেউ কারো থেকে কম না। অবস্থা বেগতিক দেখে রঙ্গন এসে রায়ানকে এক ধমক লাগিয়ে দিল। রায়ান মুখ গোমড়া করে চলে যেতে যেতে আবার আরশির দিকে তাকিয়ে দেখল, চোখ ভর্তি পানি আর মুখ ভর্তি হাসি। রায়ানকে তাকাতে দেখে মুখ ভেঙচি দিল। রায়ান ইশারা করে বলল, ঢঙের গোডাউন, তোকে শুধু একবার একা পাই, তারপর দেখিস কি করি। আরশি মোটেও ভয় পেল না, হাত দিয়ে ইশারা করে বোঝালো, আরে যা যা। মাহিরা আরশিদের পাশের বাসায় উঠেছে 2 মাস হলো। এর মধ্যেই দুজনের ভাব জমানো শেষ। হবে নাই বা কেন? আরশির তার কোনো খেলার সাথী নেই, যদিও মাহিরা তার থেকে বছর 2 বড়। প্রতিদিনের মতো আজকেও সে খেলতে এসেছিল। দুজন বাগানে বসে বসে পুতুল খেলছিল। অন্য পাশে রায়ান বসে বসে গান গাচ্ছিল। দিন পাল্টাই, রং বদলায়। অস্থির মন হাতের দুমুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ। ছায়াপথ ধরে হাতছানিকার সেই পিছু টান, তার কথা মনে পড়ে। মাহিরা মনোযোগ দিয়ে গান শুনল। শেষ হতে আরশিকে ভীষণ আগ্রহের সাথে বলল, রায়ান ভাইয়া ভীষণ ভালো গান গায় তাই না? আরশির কথা গানা পছন্দ হলো না। আর চোখে রায়ানের দিকে একবার তাকালো, অতঃপর বলল, না, ভীষণ বাজে। মাহিরা সে কথা পাত্তা না দিল।
কারণ আরশি রায়ানের ঝগড়ার কথা আর কারো অজানা নয়। এই 2 মাসে বেশ কয়েকবার তার গান শুনলেও কখনো কথা বলা হয়নি। তাই আবার বলল, আমাকে একটু পরিচয় করিয়ে দিবি? না, দেব না। তুই না আমার সখী। আরশি কিছু সময় চুপ রইল, অথবা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, বলল, আচ্ছা আয়। রায়ান তার ছোট্ট গিটারে আবার সুর তুলতে যাচ্ছিল, তখনই তারা এলো। আরশি একদম সোজাসুজি এসে রায়ানের সামনে দাঁড়িয়ে মাহিরাকে দেখিয়ে বলল, এই টম আমার সখী, পরিচয় হ। রায়ান আশিকে কিছু বলল না, সোজা মাহিরার দিকে তাকিয়ে বলল, হাই মাহি বনু, কেমন আছো? মাহিরা খুশি হয়ে গেল, অবাক হওয়া কণ্ঠে বলল, তুমি আমার নাম জানো? রায়ান মাথা নাড়িয়ে সম্মতি দিল। দুজনেই এটা ওটা বলছে, আর পাশ থেকে আশি গাল ফুলে দাঁড়িয়ে আছে, মনে মনে ফুটছে আর বিড়বিড় করে বলছে, আমাল সখী আমাল শত্রুলে পেয়ে আমালে ভুলে গেল, পাত্তাই দিচ্ছেন না আমাকে, সব মনে রাখলাম। ইচ্ছে নাস্তা বানিয়ে আশিকে অনেকক্ষণ যাবৎ ডাকছিল। এদিকে তার কোনো দিশা নেই। ইচ্ছে প্রস্তুত নিল, রুমে গিয়েই আগে কয়েকটা দিবে, কিন্তু তা আর হতে দিল না রঙ্গন। বোনকে থামিয়ে দিয়ে সেই আরশির ঘরে গেল। আরশি বিছানায় আড়মোড় হয়ে গালে হাত দিয়ে শুয়ে আছে। রঙ্গন বিনা শব্দে গিয়ে তার পাশে বসলো, অতঃপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আদুরে কণ্ঠে বলল, কি হয়েছে আমার সোনা মনিটার? আরশি গালে হাত দিয়েই তাকালো, গাল ফুলিয়ে বলল। রঙ্গন হাসে, বলে, কিছু না, মানেই অনেক কিছু, এটা তোমার ফুপির অভ্যাস। এখন বলো তো কি হয়েছে? আরশি উঠে বসলো, বলল, তোমার ছেলে পাশের বাড়ির মেয়েকে কি সুন্দর বনু বলল, কত গল্প করলো, কই আমাকে তো বনু বলেন না। রঙ্গন চোখ পিটপিট করে তাকালো, এইটুকু মেয়ের জেলাস, তবে কি আশার আলো এখনও আছে? যদিও বাচ্চা মানুষ খারাপ লেগেছে আর রাগ করে বসে আছে, তবুও কথায় বলে না, আশায় বাসে চাষা, তারও একই অবস্থা। বলল, তুমি তো ওর বউ হবে, তাই বোনও বলে না। আশি বিরক্ত নিয়ে তাকায়, কোমরে হাত রেখে ইচ্ছেকে কপি করে দাঁতে দাঁত তুলে বলল, আমি তোমার শয়তান ছেলের বউ হবে না। রঙ্গন কি কম যায় 7-5 বুঝ দিতে দিতে বলল, শোনো আম্মা, তুই আর বউ হলে সারা জীবন নাকি দড়িয়ে দিয়ে ঘোরাতে পারবি। আরশির কপালে ভাঁজ পড়ল, বুঝতে না পেরে বলল, কিন্তু দড়ি তো গরুর গলায় বাঁধে। রঙ্গন হাল ছাড়ল না, আবার বোঝাতে লাগলো, রাখাল বাঁধে গরুর গলায় দড়ি আর বউ বাঁধে বরের নাকে দড়ি। আরশি বড় মানুষের মতো শ্বাস ফেলে বলল, ও বুঝলাম। কি বুঝলি? আরশি আবার গালে হাত দিয়ে থতমত গলায় বলল, নাকে দড়ি দেওয়ার জন্য হলেও লায়নের বউ হতে হবে। রঙ্গন সেই একটা হাসি দিয়ে দরজার দিকে তাকাতেই দেখলো অনুভব 2 হাত ভাঁজ দিয়ে তার দিকে তাকিয়ে আছে। আরেক উপর দাগ কেলিয়ে কিছু বলতে যাওয়ার আগেই অনুভব এসে তাকে কোলে তুলে নিয়ে যেতে যেতে বলল, ভালো হয়ে যা বদমাস। রায়ান আরশি একই স্কুলে পড়ে। আরশি বাড়ির কাজ একদিনও ঠিকমতো করে আনে না, তাই বাড়ির কাজ না করায় আরশিকে কান ধরে বাইরে দাঁড় করিয়ে রেখেছিল টিচার। রায়ান সেদিক দিয়ে যাচ্ছিল, ওকে এই অবস্থা দেখে হু হা করে হাসতে শুরু করলো। তা দেখা দেখি তার বন্ধু বান্ধবও হাসছিল। আরশির ভীষণ রাগ হয়ে গেল, আশেপাশে ঢিল মারার জন্য কিছু খুঁজতে লাগলো। স্যার তখন বোর্ডে অঙ্ক করাছিল, হঠাৎ তার চোখ গেল টেবিলের উপর থাকা ডাস্টারের দিকে। স্যারের দিকে তাকিয়ে দৌড়ে গিয়ে সেইটা নিয়ে এসে রায়ানের দিকে ছুঁড়ে মারল, সাথে সাথে দুম করে শব্দ হলো। সবাই নিচে তাকিয়ে দেখলো ফোন 2 খণ্ড হয়ে পড়ে আছে। আসলে আরশি তাড়াহুড়ায় ডাস্টার না এনে স্যারের ফোন নিয়ে চলে এসেছে। বাহিরের শব্দে স্যার বেরিয়ে এলেন, তার ফোনের এমন বেহাল অবস্থা দেখে চেঁচিয়ে উঠলেন, আরশি। আরশি রায়ান দুজনেই দৌড়াতে দৌড়াতে একটা গাছের নিচে এসে বসল। ছাড়া চিৎকার শুনে দুটোই ভয় পেয়ে একসাথে দৌড় দিয়েছে। রায়ান হাঁপাতে হাঁপাতে বলল, আরশি রে, তুই এবার শেষ। একবার ধরতে পারলে তোর কিডনি বেঁচে স্যার ফোনের টাকা তুলবে। আরশি ছলো ছলো চোখে তাকিয়ে করুণ ছুঁড়ে বলল, আমার কিডনি দুটো এবারের মতো বাঁচিয়ে দিন না টম।
আজকে দাদাজান দাদিজানের মৃত্যুবার্ষিকী। বাড়িতে ফকির এবং এতিম বাচ্চা কাচ্চাদের নিয়ে এসেছে অনুভব। ইচ্ছের সকাল থেকেই মন খারাপ করে বসে আছে। এই একটা দিন সে সবার থেকে আলাদা থাকে। সারাদিন অতীতের মধুর স্মৃতিগুলো স্মৃতিচারণ করে। বাড়ির সকলে মিলে খেতে দিচ্ছে। রায়ান ঘুরে ঘুরে দেখছিল কার কী লাগবে। সে একা নয়, তাকে ফলো করে আর সে সবাইকে গিয়ে জিজ্ঞেস করছে, শোনো, তোমালে কিছু লাগলে আমাকে বলো। শুধু এতটুকুই নয়, আবার বলছে, শোনো, একদম লজ্জা করবে না, নিজের বালি মনে করে খাবে। আর এহেন কাণ্ডগুলো দেখে রায়ান এগিয়ে এলো। কোনো কিছু না বলে পেছন থেকে একটা চাটি মেরে বলল, তুই এখানে কি করছিস? আরশি রেগে গেল, নাকের পাতা ফুলিয়ে বলল, তুই আমাকে মারলি কেন? রায়ান গা ছাড়া ভাব নিয়ে বলল, কোনো প্রমাণ আছে? আরশি কোমরে হাত দিয়ে দাঁড়ালো। মিনিটের মধ্যে টুক করে রায়ানের হাতে কামড় বসিয়ে সরে এলো। রায়ান রেগে গেল, বলল, কামড় দিলি কেন? কোনো প্রমাণ আছে? এই যে তোর দাঁতের চিহ্ন, দাঁত কি শুধু আমার একালে আছে, আল কালো নেই? রায়ান আর কিছু বলার আগেই রঙ্গন ডাক দিল। রায়ান অন্য পাশে গিয়ে আবার কাজে লেগে পড়ল। আরশি আবার তার পিছু নিল। রায়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ গুনছিল। আরশি পেছনে গিয়ে পাঞ্জাবি ধরে টান দিল। রায়ান বিরক্ত নিয়ে ঘুরে বলল, কি করছো? নাচতাছি, নাচবি না? একটা জুলুলি কথা বলতে এলাম, তাড়াতাড়ি বল আর যা। আরশি একটু সময় নিয়ে চিন্তিত গলায় শুধালো, ফকিরদের তো খেতে দেওয়া হয়েছে লায়ন ভাইয়া, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? সঙ্গী সাথী দলে সাথে বসবে না? রায়ান আরশি বলে চেঁচিয়ে ওঠার আগেই আরশি গায়েব। রঙ্গন তাদের দেখিয়ে ওহিকে বলল, দেখেছিস দুজনে কি সুন্দর কথা বলছে? ওহি থমথমে মুখে তাকায়, দীর্ঘশ্বাস ফেসে বলে, কথা বলছে না, ঝগড়া করছে। তাতে কি? ঝগড়া থেকেই তো প্রেমের শুরু। তোমার মনে হয় ওদের মধ্যে কখনো প্রেম হবে? আলবাত হবে, অসম্ভব সম্ভব। দুটোই এক নম্বরের শয়তানের হাড্ডি, কেউ কারো থেকে কম নয়। তাতে কি? ওহি কথা চোখ মুখ কুচকাতে তাকালো, কথা বাড়াতে চাইল না। এখনো প্রচুর কাজ হাতে। চলে যাওয়ার জন্য পা বাড়ালো। রঙ্গনও পিছু ছাড়লো না, হুট করে সামনে এসে দাঁড়িয়ে বলল, শয়তানের সাথে শয়তান বেস্ট কম্বিনেশন, বুঝলে প্রিয়? আরশি সাইকেল কেনার জন্য জেদ ধরেছে। রায়ান তাকে তার সাইকেলে উঠতে দেয় না, তাই সে সাইকেল কিনবে, চালানো শিখবে, তারপর সেই সাইকেল নিয়ে স্কুলে যাবে। দুজনের বয়সের পার্থক্য 4 বছরে হলেও একে অপরের সাপ নেউলের সম্পর্ক। আরশি সাইকেল কিনে চাইবে আর সাইকেল বাসায় আনবে না, তাই হয়? শোনার সাথে সাথে রঙ্গন নিয়ে হাজির। ইচ্ছে একটু রাগারাগি করলেও শেষমেশ হার মেনে চলে গেল। রঙ্গন ছেলেকে আরশিকে সাইকেল চালানো শিখিয়ে দিতে বলে চলে গেল। রায়ান কিছু বলল না, তবে এত কিছুর মাঝে সে ভীষণ জেলাস। তার বেলায় সাইকেল কিনে দিতে দেরি করেছিল 1 মাস, আর আরশির বেলায় 1 দিন। এই রাগ সে আরশির উপরেই দেখাবে। আরশি সুন্দর করে সেজেগুজে 2 পাশে ছুটি বেঁধে এসেছে। রায়ানকে দেখিয়ে একগাল হেসে বলল, এই লায়ন ভাইয়া, আমি এসে গেছি। তা আমি কি করব? সাইকেল চালানো শেখাবে? রায়ান মনে মনে রাগ নিয়েই আরশিকে সাইকেলের সামনে বসিয়ে সে পেছনে বসল। 1 ঘন্টা যাবৎ তাকে ঠিকমতো বসা শিখাতে হাঁপিয়ে উঠল। বারবার বলছে দুপাশে সমান ভার দিতে, কিন্তু কে শোনে কার কথা? এত ভয় নিয়ে শেখা যায়? হঠাৎ মনে হলে এটাই সুযোগ। ছোট্ট সাইকেল, এখন থেকে টুপ করে উঠে পড়া যায়, তার জন্য কোনো ব্যাপারই না। রায়ান ঘাসটা আসে সেদিকে এগিয়ে গেল, যাতে খুব একটা ব্যথা না পায়। যেই না উঠে যাবে, আরশি পেছন থেকে গেঞ্জি টেনে ধরলো, ফলস্বরূপ দুজনেই ঠাস করে নিচে পড়ল। খুব একটা ব্যথা না পেলেও দুজনেরই পা ছিলে গেছে। আরশি কেঁদে উঠল, ঠোঁট উল্টে নাক টানতে টানতে বলল, তুই আমাকে মালাল চক্রান্ত করেছিস শয়তান। রায়ান আগে উঠে দাঁড়ালো, সাইকেল আর আরশিকে একসাথে টেনে তুলে প্যান্ট ছাড়তে বলল, তোর কোনো সন্দেহ আছে? আরশি মাথা নাড়িয়ে না বোঝায়, অতবার ফিকরি উঠে বলল,
আমি এক্ষুনি ফুপ্পাকে বলবো। রায়ান দাঁতের ওপর দাঁত চেপে তাকালো, বলল, পারিসই তো এক কাজ, বলে একটু থামলো, অতঃপর আবার বলল, তার আগে বলতো তুই আমার গেঞ্জি টেনে ধরলি কেন? আরশি ভেজা চোখে রাগি রাগি ভাব নিয়ে কোমরে হাত দিয়ে বলল, আমি তোকে হালে হালে চিনি, তাই আগে থেকে গেঞ্জি ধরে রেখেছিলাম। রায়ান অবাক না হয়ে পারলে না, এটুকু মেয়ের পেটে পেটে এত শয়তানি। অনুভব সংসার থেকে বের হচ্ছিল, তখনই চয়ন ছুটতে ছুটতে এলো। প্রথমেই কিছু বলতে যা পারছিল না। অনুভব তাকে একটু সময় দিল, গার্ডকে পানি নিয়ে আসতে বলল। চয়ন এক ঢোকে হাফ বোতল পানি শেষ করে বলল, আবির ভাইয়ের ওয়াইফের অবস্থা ভালো না, তাড়াতাড়ি চলুন ভাই। অনুভব আর দেরি করলো না, ঝটপট গাড়িতে উঠে রওনা দিল। রায়ান আর আরশি স্কুলে ছিল। তানহার কথা শুনে দুজনেই একসঙ্গে স্কুল ফাঁকি দিয়ে বেরিয়ে আসলো। রায়ান আজকে সাইকেল আনেনি, ড্রাইভার আসে ছুটির টাইমে। বেশ অনেকটা সময় রাস্তায় দাঁড়িয়ে থাকার পরেও কোনো গাড়ি পাচ্ছিল না। আরশি পা ব্যথা টনটন করছে, সে রাস্তার মধ্যেই বসে বলল, আর কতক্ষণ? রায়ান বিরক্ত নিয়ে বলল, দেখছিস না গাড়ি নেই। আরশি আর কিছু বলার আগেই তাদের সামনে একটা গাড়ি এসে থামলো। কেউ একজন কাজ নামিয়ে জিজ্ঞেস করলো, লিফট প্রয়োজন? হসপিটালের করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই নতুন অতিথি আগমনের অপেক্ষা করছে। সকালে সবার চেহারা চিন্তার ভাঁজ। আবির পাথরের মতো শক্ত হয়ে বসে আছে। সে তো বেশি কিছু চায়নি, চেয়েছিল শুধু একটা সুখী পরিবার, সেটাও কি কপালে সইবে না? আকলিমা বেগম নিজের পছন্দ মতো ছেলের বিয়ে দিয়েছিলেন। আবির অবশ্য মায়ের কথায় দ্বিমত করেনি, আর করবেই বা কেন, জিনিয়া তো আগেই বিয়ে করে নিয়েছিল। আবিরের স্ত্রী তানহা ভীষণ গুণী একটা মেয়ে, তার মায়ের জড়াতে আবিরের খুব বেশি দিন সময় লাগেনি। বেশ সুন্দরই যাচ্ছিল তাদের দিনকাল। তাদের সংসারে নতুন অতিথির আগমন ঘটে বিয়ের 1 বছরের মাথাতেই। প্রেগনেন্সি 7 মাসের মাথায় দুর্ভাগ্যবশত তানহা ওয়াশরুমে পা স্লিপ করে পড়ে যায়। একে তো রক্তশূন্যতা, তার উপরে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন অসুস্থ থাকে। ডক্টর জানায় আবার বাচ্চা নিলে লাইফ রিস্ক হবে। তবুও 3 বছরের মাথায় সে আবিরকে ব্ল্যাকমেল করে বাচ্চা নিয়েছে। ডক্টর বন্ড সাইন করিয়ে ওটিতে নিয়ে গেছে। সবাই অপেক্ষা করছে একটা সুখবরের আশায়। সেদিন বাচ্চা সুস্থভাবে দুনিয়াতে এলেও তানহা আর ফিরে আসেনি। তানহা আর আবিরের মেয়ের নাম রাখা হলো আশিকা। নামটা অবশ্য তানহারই ঠিক করে রাখা। সে বোধহয় জানতো আর ফিরে আসবে না। ওটিতে যাওয়ার আগে সবার থেকে মাপ চেয়ে ঢুকেছিল। আবিরের থেকেও চাইতে ভুলেনি। তার হাতটা শক্ত করে ধরে বলেছিল, আমাদের মেয়েটাকে দেখে রাখেন, যদি আর ফিরে না আসি মাপ করে দিয়েন। সবসময় হাসি খুশি থাকা ছেলেটা গম্ভীর সুরে বলল, তোমার কোনো মাপ নেই, আমার কাছে ফিরে এসো। বিনিময়ে তানহা আর কিছু বয়নি, মুস্কি হেসেছিল শুধু। তবে এই ক্ষণস্থায়ী বিদায় যে চিরস্থায়ী বিদায় হয়ে যাবে, এটা বুঝলে বোধ হয় আবির তাকে যেতেই দিত না। আবির মনে ভয়ের দানা বেঁধেছিল যে তানহা চলে যাওয়ার দায়ভার না এই বাচ্চা মেয়েটার ওপর পড়ে। কিন্তু না, আবির তাকে সদরে গ্রহণ করেছিল। সারাটা সময় তাকে বুকের সাথে লাগিয়ে রেখেছিল। একদিকে বাবা হওয়ার সুখ, অন্যদিকে ভালোবাসা হারানোর বেদনা। কোনোটাই মুখে প্রকাশ করলো না। সবাই ভেবেছিল ছেলেটা বোধহয় পাগলের মতো কান্নাকাটি করবে, অথচ আবির কাঁদেনি। সবার চোখে পানি এলেও তার চোখে আসেনি। কথায় বলে, মানুষ অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। তাকে আর কেউ কখনো হাসতে দেখেনি, অপ্রয়োজনে কথা বলতে দেখেনি। শুধুমাত্র বাচ্চাদের সাথেই টুকটাক কথা বলতো। আরশি আর রায়ান আরশিকাকে কোলে নিয়ে ঝগড়া লাগাতে লাগলো। সে শুধু বসে বসে দেখতো, কাউকে কিছু বলতো না। এইভাবেই কয়েক মাস কেটেছিল। ধীরে ধীরে স্বাভাবিক হলো। আগের মতো প্রাণবন্ত সবটা আর ফিরে আসেনি। আশিকা তখন 4 বছর বয়স। চয়নের সাথে একটা বিশেষ প্রয়োজনে বের হচ্ছিল আবির। আশিকা বাবাকে দেখেই ছুটতে ছুটতে এলো, হাত দুটো উঁচু করে কোলে নিতে ইশারা করে বলল। আবির তাকে কোলে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, কিছু বলবেন আম্মা?
আশিকাকে বেশিরভাগ সময় সে আম্মা আর আপনি বলে সম্বোধন করে। বাচ্চা মেয়েটার ভীষণ পছন্দ ডাকটা। কোনো সময় যদি নাম ধরে ডেকে ফেলে পাকা বুড়ির মতো 2 হাত কোমরে দিয়ে বলে, বাবা তোমার মুখে আমার নাম ভীষণ পচা লাগে। আবির নিঃশব্দে হাসে এমন কথায়, কানে হাত দিয়ে বোঝায় তার ভুল হয়ে গেছে। আশিকা থেকে উত্তরে আশায় চেয়ে আছে আবির। মেয়েটা এবার মুখ খুলল, মাথা নাড়িয়ে বলল, বাবা আজকে তুমি কোথাও যেও না, আমার কাছে থাকো। কিন্তু আমার তো কাজ আছে আম্মা। না থাকে চলন আঙ্কেল করবে। চয়ন নিঃশব্দে হাসে। নিজের নামের বিকৃতিতেও মোটেও তার খারাপ লাগে না। মেয়েটা এত আদুরে, কথা শুনলেই যে কেউ কোলে নিয়ে চাইবে। আশিকার সাথে তাল মিলিয়ে সেও বলেছিল, ভাই থাকেন, না হয় আমি সামলে নিতে পারবো। আবির রাজি হয় না। এখন ভোটের সময়, অনুভব তাকে মস্ত বড় দায়িত্ব দিয়েছে। এভাবে সে চয়নের হাতে ছেড়ে দিতে পারবে না। চাপে পড়ে ছেলেটার ওপর, তাছাড়া সে নিজেও শান্তি পাবে না। দ্বিমত পোষণ করে জানল, না না তোমার ওপর চাপ পড়ে যাবে, তুমি বাইরে যাও, আমি আসছি। চয়ন মাথা নাড়িয়ে বেরিয়ে গেল। আবির মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল, আসার সময় অনেকগুলো চকলেট আইসক্রিম আনবো। এখন যাই আম্মা। আশিকা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা যাও। আবির কোল থেকে নামিয়ে দিতে চাচ্ছিল, এমন সময় আশিকা হঠাৎ বলে উঠল, বাবা তুমি আসবে তো? আসবো তো, যদি মায়ের মতো তুমিও আর না আসো। হঠাৎ এমন প্রশ্নে অদ্ভুতভাবে তাকায় আবির। তানহার কথা যে কেউ আজকে মেয়েটাকে গল্প করেছে বিষয়টা বুঝতে খুব বেশি সময় লাগলো না তার। কোলে থেকে নামিয়ে দাঁড় করে হাঁটু গেড়ে বসে পড়ল। বিড়াল ছানার মতো ছোট্ট ছোট্ট হাত দুটো ধরে মুচকি হেসে বলল, জীবন কখনো হার মানবে না আম্মা, আর না কখনো কাঁদবে। চোখের পানি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আপনি আমার সাহসী আম্মা। এমন শক্ত কথা সেদিন আজকাল কিছু না বুঝলেও মাথা নাড়িয়ে ডানভাবে ঘুরিয়েছিল। আর এই দৃশ্য দূরে দাঁড়িয়ে অনুভবের সাথে দেখছিল আরশিয়া। কে জানতো সেদিন মির্জাবাড়ির জীবনে অভিশাপ নেমে আসবে। মাঝে ঘটে গেছে অনেক ঘটনা। সেদিন মায়ের মতো আশিকার বাবাও আর ফিরেনি, ফিরেছিল বর্তমান। আরশি গল্প করতে করতে রায়ানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। রায়ান সরালো না, বরং হাত দিয়ে মাথাটা ঠিক করে কাঁধে রাখলো। কিছু সময় মেয়েটার দিকে তাকিয়ে থেকে কপালে একটা চুমু দিল। আরশির সাথে ছোট্ট থেকেই তার সাপে নেউলের সম্পর্ক। সারাক্ষণ ঝগড়া ঝামেলা মারামারি বাদরামি চলতেই থাকতো। প্রেমের সম্পর্ক তাদের কোনো কালেই ছিল না। তবে বেশ কিছু বছর যাবৎ আরশির থেকে দূরত্ব বজায় রেখে চলার মূল কারণ ছিল অনুভব। সেদিনটার কথা আজও মনে আছে তার। আরশি তার কিছু ফাজিল বন্ধুবান্ধবদের কাছে রায়ানের পার্সোনাল নাম্বার দিয়েছিল। তারা একটু পর পর রায়ানকে কল দিয়ে বাবু, সোনা, পাখি, কলিজা বলে ডাকছে। এটা যে আরশির কাজ তার এই কথা বুঝতে বেশি সময় লাগলো না। রাগে শরীর রীতিমতো থরথর করে কাঁপছে। এই নাম্বার দিয়ে তার প্রয়োজনীয় সব কিছু খোলা, চাইলেও সহজে চেঞ্জ করতে পারবে না। সোজা গিয়ে রঙ্গনের কাছে ফোন ধরিয়ে বলল, তোমার বন্ধুর ফাজিল মেয়ে আমার নাম্বার উল্টাপাল্টা মেয়েদের কাছে দিয়েছে, আর তারা আমাকে এখন বিরক্ত করছে। তুমি কি কিছু করবে? না থাক, আমিই করবো যা করার। বলেই দুমদাম শব্দ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। রঙ্গনকে কিছু বলার সুযোগটা পর্যন্ত দিল না। তখনই আবার রিং বেজে উঠল। রঙ্গন কল রিসিভ করতে ওপাশ থেকে এক বয়স্ক মহিলার ভয়েস এলো, হেই জান, কি করছো? রঙ্গনের মন চাইল চাটিয়ে গিয়ে একটা থাপ্পড় মারতে। শালার বুড়ি, এক পা কবরে, আর এই বয়সে তার ছেলের সাথে টাঙ্কি মারে। থাপ্পড় মারার ইচ্ছা মনের মধ্যে পোষণ করে রেখে দিল। ফোনে তো আর তা করা সম্ভব নয়, তাই গম্ভীর স্বরে দাঁতে দাঁত চেপে উত্তর করল, আমি আপনার জানের আব্বা, আর আপনার জান তার জানের কাছে গেছে। ফোন দিয়ে আর বিরক্ত করবেন না। আমি আবার আমার ছেলের মতো ভালো লোক নয়। এক পা তো কবরে, আরেক পা পাঠিয়ে দিতে বেশি সময় লাগবে না।
আর কিছু বলার আগেই কল কেটে দিয়েছিল। রঙ্গন বিগ্রান্ত মস্তিষ্কটাকে শান্ত করতে ফোন রেখে ওহিকে ডাকতে ডাকতে রান্নাঘরে ছুটল। সদর দরজা খোলা পেয়ে রায়ান কাউকে কিছু না বলে আরশিকে ডাকতে ডাকতে উপরে উঠে যাচ্ছিল। আরশি গুনগুন করে গান গাচ্ছিল আর পরিবাস নিয়ে নাচছিল। হুট করে নিজের শত্রুর ডাক শুনে পিলে চমকে উঠ গেল। দৌড়ে গিয়ে দরজা লাগিয়ে দরজার সাথে পিঠ ঠেকিয়ে দৌড় পড়তে শুরু করলো। সিঁড়ির মাঝামাঝিতে এসে অনুভবের সাথে তার দেখা হলো। রায়ান সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। অনুভব ডাক দিল, কোথায় যাচ্ছিস? আরশির কাছে। অনুভব একটু চুপ করে রইল, অতঃপর বলল, আগে তোমার ছোট ছিল, সবসময় ঝগড়া ঝামেলা করতে, কিন্তু এখন তো বড় হয়েছে, এখনও হুটহাট একটা অবিবাহিত মেয়ের রুমে যাওয়াটা ঠিক নয়, আমারও পছন্দ নয়। এই কথার প্রেক্ষিতে সেদিন রায়ান অনুভবকে কিছুই বলেনি। বিনা উত্তরে সেদিন সেখান থেকে বেরিয়ে এসেছিল। টানা 1 মাস আরশিদের বাড়িতে যায়নি। সে এসে তার সাথে ঝামেলা লাগলেও আবার তাকে ছাড় দেয়নি। সেদিন কথাখানা তার কোথাও একটা লেগেছিল। অনুভব আবার কল দিয়ে যেতে বলার পরেই তবে সে আবার ও বাড়িতে গিয়েছিল। তখন থেকে অনুভব ওপর তার একটা চাপা রাখছিল। তার রেশও সেই আরশির ওপরই পড়ত। যখনই সে কথা বলতে আসতো তখন ও কথায় কথায় বাঁক কেটে নেটে টোন মারত। স্মৃতিচারণের দৃশ্যপট শেষ হতে রায়ান লম্বা দীর্ঘশ্বাস পেল। জীবন অদ্ভুত, বড়ই অদ্ভুত। কখন কাকে কোথায় এনে বিধাতা দাঁড় করিয়ে দিবে কেউ তা জানে না। আরশি ধীরে ধীরে আবার শরীর ভার ছেড়ে দিচ্ছিল। রায়ান উঠে তাকে কোলে তুলে নিল। এখন দুজনেরই ঘুমের প্রয়োজন। বাকি স্মৃতিচারণ না হয় অন্য একদিন হবে।